জয় জগন্নাথ। আজ আমি তোমাদের একটা গল্প বলবো। কিসের? রথের। এই কাহিনীর উৎস দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর থেকে। কৃষ্ণের মৃত্যুর পর যখন অর্জুন দ্বারকাতে আসেন, তখন যদুবংশের শেষ হয়েছে। অর্জুন কৃষ্ণের দাহ সৎকারের কাজ করার পর দেখেন দেহ তো সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে, কিন্তু তার হৃৎপিণ্ড তখনও নীলরূপে জ্বলছে। আর তখন অর্জুন সেই জ্বলন্ত হৃৎপিণ্ড জলে ভাসিয়ে দ্বারকার শিশু ও মহিলাদের নিয়ে হস্তিনাপুরে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে লোহার রডে পরিণত হয়ে যায়। অন্যদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পান, নীলমাধব রূপে তাঁর কাছে আসতে চান। তারপর তিনি পাগলের মতো চতুর্দিকে শ্রী বিষ্ণুর নীলমাধব মূর্তির সন্ধান করতে থাকেন। অবশেষে একদিন সমুদ্রের তীরে তিনি শ্রী বিষ্ণুর নীলমাধব মূর্তি দেখতে পান। সেখানেই নীলমাধবের মন্দির স্থাপন করেন। এরপর একদিন সমুদ্রের জলে স্নান করার সময় তিনি দেখেন একটি নরম লোহার টুকরো ভেসে আসছে। তিনি লোহার টুকরোটি হাতে নিতেই এক দৈববাণী শুনতে পান। তিনি শোনেন এই নরম লোহার টুকরোটি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এবং এটি পৃথিবীতে বরাবরের জন্য থাকবে। এই টুকরোটি যেন জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই স্থাপন করা হয়, আর এমনভাবে এটি করতে হবে যাতে তা কোনো দিনও কারোর নজরে না আসে। রাজা ইন্দ্রদম্ন সেই টুকরোটি নিয়ে নীলমাধব মূর্তির মধ্যে রাখেন, কিন্তু এরপর থেকে তার চিন্তা আরও বাড়তে থাকে এই ভেবে যে কিভাবে জগন্নাথের মূর্তি তৈরি হবে। এরপর তিনি আবারও একদিন স্বপ্নাদেশ পান যে সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে হবে। পরের দিন তিনি দেখেন সমুদ্রে 3টি কাঠ ভেসে আসছে। তিনি সেই কাঠগুলি সংগ্রহ করেন, কিন্তু তাতেও তার চিন্তা দূর হয় না, কারণ তিনি ভাবেন যে কোনো মূর্তি সাধারণত ধাতু এবং কষ্টি পাথর দিয়েই তৈরি হয়, কাঠ দিয়ে তো কখনো কোনো দেবদেবীর মূর্তি তৈরি হয়নি। তাহলে তিনি কিভাবে সেই মূর্তি বানাবেন? এমন সময় হঠাৎ করেই এক ব্রাহ্মণ সেখানে উপস্থিত হন। তিনি নিজেই কাঠ দিয়ে মূর্তি বানানোর দায়িত্ব রাজার কাছে চেয়ে নেন। শুধু একটাই শর্ত তিনি রাজাকে দেন যে যতদিন না তিনি এই মূর্তি বানানোর কাজ শেষ করবেন ততদিন ঘরের দরজা বন্ধ থাকবে। কেউ যেন তার ঘরের দরজা না খোলে। যদি দরজা খোলা হয় তাহলে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্রাহ্মণের শর্তে রাজি হয়ে যান ইন্দ্রদম্ন। ফলে মূর্তি বানানোর কাজ শুরু হয়। রাজা প্রতিদিন মূর্তি বানানোর ঘরের কাছে দাঁড়াতেন এবং বাইরে থেকে আওয়াজ শুনতে পেতেন। এইভাবে 7 দিন কেটে যাওয়ার পর রাজা একদিন বাইরে দাঁড়িয়ে থাকাকালীন মূর্তি তৈরির আওয়াজ বন্ধ হয়ে যায়। ধৈর্য সামলাতে না পেরে সেই বন্ধ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন রানী। তখনই তিনি দেখেন যে সেখানে কাঠমিস্ত্রি নেই এবং মূর্তি নির্মাণের কাজও সম্পন্ন হয়নি। মূর্তির হাত গড়ার কাজ তো এখনো বাকি। এতে রাজার চিন্তা আরও বেড়ে যায়। তিনি ভাবতে থাকেন এই অসম্পূর্ণ মূর্তি কিভাবে সম্পন্ন হবে, আর সম্পূর্ণ না হলে তা পুজো হবে কিভাবে। ঠিক তখনই নারদ মুনির আবির্ভাব হয়। তিনি রাজাকে জানান যে এইরকম এক অর্ধসমাপ্ত মূর্তি স্বর্গের স্বীকৃত স্বরূপ, তাই সেই মূর্তির পুজো করলে তা মর্তেও স্বীকৃতি পাবে। নারদের কথা শুনে রাজা তখন সেই অর্ধসমাপ্ত মূর্তির পুজো শুরু করেন। সেই সঙ্গে সমুদ্রে ভেসে আসা নরম লোহার টুকরোটি জগন্নাথ মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করেন, এমনভাবে স্থাপন করেন যা আজ পর্যন্ত সকলের দৃষ্টির আড়ালে রয়েছে। আজ আমরা রথযাত্রার প্রথম পর্বে জানলাম জগন্নাথ মন্দির ও জগন্নাথ দেবের মূর্তির আবির্ভাবের কথা। পরে আবার আরেকটা অন্য গল্প শুনবো।